আহ্বান এবং করোনা নিয়ে বিরোধীদের আক্রমণ এবার তৃণমূলে সরাসরি চলে যাব তৃণমূলের সাংবাদিক সম্মেলনে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী 22 তারিখে জনতা কারফিউ করার পরেও 48 ঘন্টা পরে যে লকডাউন ঘোষণা করেছে তার 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক ডেকে সবার সাথে আলোচনা এবং ভয়ঙ্কর এই অতিমারী রোগকে প্রতিরোধের জন্য সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সাহায্য চেয়ে সেদিনকার প্রেস কনফারেন্স করেছিলেন। পরবর্তী পর্যায়ে 24 তারিখে রাত 8টার সময় প্রধানমন্ত্রী মাত্র 4 ঘন্টার ব্যবধানে 12টা থেকে লকডাউন ঘোষণা করেন। কিন্তু সেই অবস্থার মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই উচ্চকণ্ঠে বলেছিলেন যে বিদেশি বিমান আসা বন্ধ করা হোক। তারপরেও 48 ঘন্টা বিদেশি বিমান চালানো হয়েছে ভারতবর্ষ জুড়ে, বাংলা তার থেকে বাদ যায়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে মানুষ উপলব্ধি করেছে, আপনাদের বহু সংবাদ মাধ্যম সেগুলোকে প্রতিফলিত করেছে মানুষের মধ্যে। প্রথম দিন থেকে করোনা মোকাবিলায় ভীত সন্ত্রস্ত বাংলাবাসীকে আশ্বস্ত করে তিনি ময়দানে প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি তাকে প্রথম অবস্থায় তিনি বেরিয়ে সময় সময় মানুষের কাছে পৌঁছেছেন এবং বিভিন্ন জায়গায় যাতে কোভিড পেশেন্ট তৈরি হলে তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া যায় তার জন্য ধীরে ধীরে প্রায় 10, 12, 15 থেকে করতে করতে আজকে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 70টা, আরও 10খানা তার ইচ্ছে আছে, চেষ্টা চালাচ্ছেন। 70খানা কোভিড হসপিটাল তৈরি করেছে এবং আসন, সেই কোভিড হসপিটালে আসন প্রায় 18,000-এ উন্নীত করেছেন। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা ধীরে ধীরে হলো, তিনি প্রথম থেকে প্রচেষ্টা চালিয়েছিলেন যাতে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে পজিটিভ কেসকে আইডেন্টিফাই করে তাকে চিকিৎসা দেওয়া যায়। কিন্তু আপনারা সবাই জানেন প্রথম অবস্থায় যে কিট বাংলায় পাঠানো হলো এবং তাতে পরবর্তী পর্যায়ে মাত্র 48 ঘন্টার মধ্যে নোটিশ করে সেই কিট ইনভ্যালিড কিট বলে আওয়াজ তুলে তারা ফেরত নিয়ে গেল। এবং সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাত্র 4 থেকে শুরু করে 4, 5, 6 করতে করতে ল্যাবরেটরি সুযোগ দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে 40টি ল্যাবরেটরির আবেদন করেছিলেন, কিন্তু তাকে ধীরে ধীরে আজকে যে জায়গায় নিয়ে এসছে। কাজেই প্রথম অবস্থায় কিছুটা এই কেন্দ্রীয় সরকারের গাফিলতির জন্য পরীক্ষা নিরীক্ষা কম হলেও এখন বাংলায় যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে প্রায় 10,000-এ পৌঁছতে চলেছে। গতকালও 9,664টা পরীক্ষা হয়েছে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বাংলার মানুষকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলার এই কোভিড থেকে তিনি উদ্ধার করতে পারেন। কিন্তু সাথে সাথে আমরা একটা কথা নিশ্চিতভাবে বলবো যে অদ্ভুতভাবে এই লকডাউন পদ্ধতি চলার পর 29শে এপ্রিল লকডাউন পদ্ধতিতে প্রথম অবস্থায় কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেন আন্তঃরাজ্য চলাচল শুরু করলেন 29শে এপ্রিল। শুরু করার পর স্বাভাবিকভাবেই রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর হয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক আছেন, আমার এই কথাটা বলা ঠিক না, পরিযায়ী কথা নয়, ঘরের শ্রমিক যারা বাংলা ছিলেন তাদেরকে যাতে ফেরানো যায় এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থী এবং দর্শনার্থী তীর্থযাত্রী যারা ছিলেন তাদের ফেরানোর জন্য নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস ব্যবস্থা করে তিনি ফেরাতে আরম্ভ করেন। আপনারা সকলেই জানেন যে শুধুমাত্র কোটাতে রাজস্থানের বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে যারা পড়ুয়া ছিল সেই পড়ুয়াদেরও তিনি ফিরিয়ে এনেছেন এবং রাজ্য নিজে খরচা দিয়ে সেগুলো করেছে। তারপর 1 মে থেকে যখন তিনি আশ্বস্ত করলেন যে রেলমন্ত্রী বলল যে ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের ফেরত দেওয়া হবে, অর্থাৎ যে যার নিজের রাজ্যের শ্রমিকরা ফিরতে পারবেন, সেই অবস্থা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই একটা প্রচেষ্টা চালিয়েছিলেন যাতে যারা ফিরবেন তাদের স্টেশনের উপর দাঁড়িয়েই যাতে পরীক্ষা নিরীক্ষা করে এবং বিভিন্ন জায়গায় বাস দিয়ে তাদের নিজস্ব বাসস্থানে পৌঁছে দেওয়া যায়। কিন্তু অত্যন্ত তাড়াহুড়োর মধ্য দিয়ে ভারতবর্ষের ক্ষমতাসীন রাজনৈতিক দল নানা রকম বিবৃতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা অপপ্রচারের মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আমরা সেদিনকার লক্ষ্য করে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রেল চেয়েছেন, কটা চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল চেয়েছেন সেই রেল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন ধাপে ধাপে যখন আমাদের রাজ্যের শ্রমিকরা ফিরবেন
স্টেশন থেকে নামিয়েই তাকে যথাযথ শুশ্রূষার মধ্য দিয়ে বাসে করে পৌঁছে দেবেন। সেই পরিকল্পনাটাকে ভেস্তে দিয়ে ধীরে ধীরে সমস্ত রেল এমনভাবে চালিয়ে দিল, শুধু তাই নয়, চালিয়ে দিল বললে কথাটা ভুল, তাকে এমনভাবে ঠাসাঠাসি করে মানুষকে তুলে দিলেন যেন মনে হচ্ছে কুকুর ছাগলের মতো তাদেরকে ওই সমস্ত রাজ্য থেকে বিদায় করা হচ্ছে, যেহেতু বাংলার শ্রমিক বলে। একটা বিমাতৃসুলভ আচরণের মধ্য দিয়ে সেদিনকার যখন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ আসতে আরম্ভ করলেন এবং অপরিকল্পিতভাবে লক্ষ্য করে দেখবেন বারবার বিবৃতি আমরা দেখেছি যে রেল ভাড়া পুরো কেন্দ্রীয় সরকার দেবে, 85% দেবে। আবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তুষার মেহতা বলেছেন যে না, রেলে ভাড়া দেওয়ার কোনো ব্যাপার কথাবার্তা হয়নি, রাজ্য সরকার সম্পূর্ণভাবে ভাড়া দিয়ে তাদের ফিরিয়ে আনছে। কিন্তু তাকে সেই সুযোগটুকুনি না দিয়ে কালে কালে এমন অবস্থা হলো যে 40টি ট্রেন তার গন্তব্যস্থলে পৌঁছতে পারলো না। 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা থেকে শুরু করে 6 দিন, 8 দিন, 10 দিন এমন একটা পরিস্থিতি বদলালো যে মানুষ তখন অধৈর্য হয়ে বিভিন্ন জায়গা থেকে চলতে শুরু করলো এবং 80 জন শ্রমিক শুধুমাত্র নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য আজকে নিহত হয়েছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলায় দাঁড়িয়ে আমাদের আজকে যে কারণে আপনাদের ডাকা, এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা দুটি কথা আপনাদের বলি যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষকে নানা পরিকল্পনার মধ্য দিয়ে যেমন বেঁধেছেন, কেন্দ্রীয় সরকার 3 মাসের রেশন ফ্রি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 6 মাসের রেশন ফ্রি করেছেন এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন বিধানসভা ভিত্তিক বিধায়কদের সামনে রেখে সেই বিধানসভা এলাকার মধ্যে যারা দুস্থ, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষকে সাহায্য করার চেষ্টা করেছেন। এই ভবানীপুর কেন্দ্রের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সরকার পরিচালনা করেছেন, একদিকে এই ভবানীপুরের অন্তর্গত আমি সুব্রত বক্সী এবং ফিরাদ হাকিম, যারা এই ভবানীপুরের আমরা বাসিন্দা, তাদের তত্ত্বাবধানে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের একত্রিত করে প্রায় 24,000 কেজি চাল, 9,600 কেজি মুসুরির ডাল, 4,800 কেজি তথা আমাদের লিটারে বলি সর্ষের তেল এবং নানা রকম মশলাপাতির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় প্যাকেট করে নিজে নিজে কোথাও কোথাও তিনি বিতরণ করেছেন। এটা আপনারা চাক্ষুষ করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় সমস্ত কাউন্সিলরদের ডেকে আলোচনা করে তিনি বলেছেন যদি কোথাও ভবঘুরে মানুষ থাকে, কোথাও যদি নাইট শেল্টারের নামে বিভিন্ন জায়গাকে ঢুকিয়ে দিতে বলেছেন। যে যে ওয়ার্ডে নাইট শেল্টার আছে সেখানে সেখানে মানুষকে রেখে দেওয়া হয়েছে এবং লক্ষ্য করে দেখবেন যেমন 73 ওয়ার্ড, 72 ওয়ার্ড, তার মধ্যে যে হসপিটাল আছে অর্থাৎ SSKM হসপিটাল, চিত্তরঞ্জন সেবা সদন, শিশু সদন আছে, সেখানে ক্যান্সার হসপিটাল আছে, সেখানে যারা পেশেন্ট নিয়ে আসতো তাদের শুধু সংঘবদ্ধ করে দুবেলা একটা কমিউনিটি চিকেন, একটা NGO মাধ্যমে একটা কমিউনিটি কিচেন সেন্টার করে তারা জনে জনে খাবার বিলি করেছেন। শুধুমাত্র রান্না করা খাবারও যেমন বিলি করেছেন, অন্তত রোজ এই 8টা ওয়ার্ড মিলিয়ে প্রায় 1200 থেকে 1500 লোককে খাবার বিলি করেছেন। তেমনি প্রতিনিয়ত গত 70 দিন ধরে দুস্থ মানুষের কাছে তার খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, ড্রাই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে এই ভবানীপুর কেন্দ্রের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই কর্মযজ্ঞ চলার সময় একদিকে মহামারীতে বাংলা ক্রমশ বিপর্যস্ত হচ্ছে, জায়গায় জায়গায় মানুষ না খেতে পেয়ে বসে যাচ্ছে, ছোট কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় যারা রাস্তাঘাটে হকারি করে তাদের অর্থনৈতিক আয় বন্ধ হয়ে গেছে। এই অবস্থার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সহকর্মীরা, কাউন্সিলর সহ প্রথম দিন থেকে যে কায়দায় মানুষের কাছে পৌঁছলেন, বিরোধী রাজনৈতিক দলের কাউকে সেদিনকার ভবানীপুরে আমরা চোখে দেখিনি। আমি জানি না অন্য কেউ দেখেছেন কিনা, অন্তত আমি পরখ করে বলতে পারি বিভিন্ন রাজনৈতিক দল তথা কংগ্রেস, CPM এবং বিজেপি একটা মানুষকে আমরা চোখে দেখিনি যে সেদিনকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এই অবস্থার উপর দাঁড়িয়ে আর একদিকে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যভিত্তিক ব্যবস্থার সার্বিক প্রচেষ্টা সত্ত্বেও তাকে বিদ্রুপ করে সময় সময় বিরোধী রাজনৈতিক দল বক্তব্য রাখছেন। যারা রাজ্যের উপর দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রথম দিন লকডাউন ঘোষণা করেন, বিরোধী রাজনৈতিক দলের সাথে সংঘবদ্ধ আলোচনার পর ভারতবর্ষে কোনো রাজ্যে এই কায়দায় লকডাউন শুরু হয়নি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারও এই কায়দায় লকডাউন শুরু করেনি যে বিরোধী রাজনৈতিক দলকে সংঘবদ্ধ করে লকডাউন
ঘোষণা করার আগে একটা আলোচনা করে নিতে চাই যে সবার সহযোগিতা সমর্থন দরকার। প্রতিনিয়ত এমন একটা জায়গায় বলতে আরম্ভ করেছেন, ভারতবর্ষের ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বিবৃতি দিয়ে বলছেন মোদি হয়তো মুমকিন হয়, অর্থাৎ ভারতবর্ষের পৃথিবীর সমস্ত দেশ নাকি ভারতবর্ষকে আশীর্বাদ করছে, মোদি সাহেবকে আশীর্বাদ করছে যে তিনি করোনা রুখে দিতে পেরেছেন। তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে মহাভারতের যুদ্ধ 18 দিন হয়েছে, তাকে 21 দিন সময় দিলে তিনি করোনা সাফ করে দেবেন। এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখেছি যে ক্রমে যেভাবে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে করোনা প্রভাবিত হচ্ছে, আস্তে আস্তে এটা এমন একটা জায়গায় যাতে শীর্ষে না চলে যায় সেই অবস্থা আজকে 5ম স্থানে এসে দাঁড়িয়েছে। আজকে কিন্তু এই প্রসঙ্গে আর বিরোধী রাজনৈতিক দলের কোনো ক্ষমতা, কোনো বক্তব্য নেই। তো স্বাভাবিকভাবে এই প্রচেষ্টার মধ্য দিয়ে একদিকে বিভিন্ন জায়গায় রেশন বিলি করার জন্য, যেখানে যেখানে কোথাও রেশন ডিলাররা কিছুটা পরিমাণে ওজনে কম দেওয়ার জন্য ইন্সপেকশন বসিয়ে ইন্সপেক্টরকে পাঠিয়ে তাদেরকে চিহ্নিত করে প্রায় 700-750 ডিলারকে যেমন শোকজ করেছেন, তেমনি প্রায় 60 জন ডিলারকে তিনি সাসপেন্ড করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যে কায়দায় কোভিডকে মোকাবিলা করতে চাইছিলেন, এটা আপনারা জানেন। আমরা যদি বলি 20শে মে পর্যন্ত যে পদ্ধতিতে কোভিডের সংখ্যা ছিল, পরবর্তী পর্যায়ে শ্রমিকরা আমাদের নিজেদের রাজ্যে ফিরে আসলে একটা অগোছালোভাবে তাদের ট্রেনে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিছুটা তৈরি হতে পারিনি। তাও এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা পারছেন বাড়িতে পাঠিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে রেখে তারা সেই ব্যবস্থা করছেন। অথচ উল্টো দিকে আমরা লক্ষ্য করে দেখেছি, বাংলায় যাতে অন্য রাজ্যের শ্রমিকরা অসুবিধে না পড়ে, একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষের, যিনি চিঠি লিখে 18টা রাজ্যকে বলেছিলেন যা যেখানে শ্রমিক আছে যে রাজ্যেরই হোক তাকে সাহায্য করা হোক। আর বাংলার স্থান কত কোভিড পজিটিভে? বাংলার স্থান 13তম। জাতীয় গড় কত প্রত্যেক 10 লাখে? 1059.67। তাহলে উহান কোনটে? গুজরাটকে যদি দেখেন তাহলে এই জাতীয় স্তরের কাছাকাছি প্রায় গুজরাট রয়েছে। দিল্লিও আছে অবশ্য, মধ্যপ্রদেশও আছে, কিন্তু গুজরাট যেটাকে নিয়ে অহংকার করা হয়, যেটাকে নিয়ে দিলীপ বাবুর মতন নেতা বলেছিল যে আমেরিকায় সব থেকে বেশি কেন, তার কারণ অনেক উন্নত, আর ভারতবর্ষের সব থেকে উন্নত গুজরাট, তাই গুজরাটে কোভিড বেশি। সেই গুজরাটের একটা ভিডিও আমার কাছে এসেছে, সেই ভিডিওটা এক্ষুনি আমি বক্সিদাকে দেখাচ্ছিলাম। সেই ভিডিওতে উন্নততর গুজরাট সিভিল হসপিটালের সিভিল হসপিটাল একজন ডেড বডি পড়েছিল আমাদের এমআর ভাঙুরে, তাও কোভিডে নয়, সেখানে 4 ঘন্টা মারা যায়নি বলে সেটাকে তুলে বাবুলদা দেখিয়েছিলেন। আর এই গুজরাটের সিভিল হসপিটালে কি অবস্থায় রয়েছে মানুষ আর মৃত্যু পেশেন্ট, এবং সেখানে নোংরা, এটা নাকি সব থেকে উন্নততর দেশ দিলীপ বাবুর কথায়। আবার এইটা নিয়ে গুজরাট হাইকোর্টে বলেছিল নারকীয়, গুজরাট হাইকোর্ট বলেছিল মামলায় নারকীয় ঘটনা, তাই সেই জজকে আর সেই ডিভিশনটা বেঞ্চটাকে চেঞ্জ করে দেওয়া হবে। অর্থাৎ ভারতবর্ষের গুজরাটে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। বিচারালয় বলছে আমি বিচার করতে পাচ্ছি না, তার কারণ বিজেপি আমার গলা টিপে ধরছে, বিচার ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। যারা এখানে চেঁচামেচি করেন তাদের বলি যে আজকে বক্সিদা এক্ষুনি বলল যে 9000 কত কোভিড টেস্ট হয়েছে। আমরা ভারতবর্ষে অনেকটা এগিয়ে আছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সাথে নেতৃত্ব দিচ্ছে ফ্রম দ্য ফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্ক্রিনে নেতৃত্ব দিতেন, স্ক্রিনের মধ্যে দিয়ে নেতৃত্ব দিচ্ছেন, বাড়ি দিয়ে না বেরিয়ে শুধু ভিডিও কনফারেন্স করছেন,
তাহলে আজকে বাংলা এই অবস্থায় হতো। হ্যাঁ, আমরা অসুবিধায় আছি। তার কারণ কোভিডের লড়াইয়ের সাথে সাথে আমাদের আমপান এসে গেল, এবং সেই লড়াইটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের না নেবে দৃঢ়তার সাথে সেই লড়াইটাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাই আজকে যখন প্রধানমন্ত্রীকে নিয়ে উনি নিজে ডেকেছিলেন যে আসুন দেখে যান আমার বাংলার কি অবস্থা হয়েছে, 1 লক্ষ কোটির জায়গায় দিলেন কত? 1% কেন্দ্রীয় সাহায্য। দিলীপ বাবু বলছেন ডাইরেক্ট দাও না, ডাইরেক্ট দাও 1 লক্ষ কোটি, যেখানে যেখানে ক্ষতি হয়েছে 1 লক্ষ কোটি ডাইরেক্ট দাও। দিলীপ বাবুকে চ্যালেঞ্জ করছি, 1 লক্ষ কোটি টাকা ডাইরেক্টলি টু দি বেনিফিশিয়ারি দিন, তারপরে আপনার কথা বলবেন, না হলে আপনার বলার কোনো অধিকার নেই। ডাইরেক্ট পেমেন্ট করেছে, হ্যাঁ ডাইরেক্ট পেমেন্ট হয়েছে, এখনো পর্যন্ত ডাইরেক্ট পেমেন্ট হয়েছে 9 দিনের মাথায়। এটা আমার কাছে লেটেস্ট হিসেব নেই, 9 দিনের মাথায় 20,000 টাকা করে আজকে যাদের বাড়ি চলে গেছে তাদের 16টা জেলায় 20,000 টাকা করে আজকে তাদের ডাইরেক্ট দেওয়া হয়েছে। আজকে ডাইরেক্ট পেমেন্ট হয়েছে আমাদের 20,000 টাকা করে, আমাদের 9টা জেলায় 5 লক্ষ পরিবারকে ডাইরেক্টলি পেমেন্ট করা হয়েছে। আমাদের এখনো পর্যন্ত 6,250 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পশ্চিমবঙ্গের সরকারের তহবিল থেকে খরচা করেছে। 53,000 কোটি টাকা লেজিটিমেট ক্লেম, সেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না। বঞ্চনা করছেন কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে না, রাজ্য সরকারকে না, বাংলার মানুষকে বঞ্চনা করছেন, বাংলার মানুষকে টেনে নামিয়ে নিয়ে আসছেন। তাই এই বঞ্চনা বাংলার বিরুদ্ধে বঞ্চনা। আমার লেজিটিমেট ক্লেম দেবেন না কেন? দিলীপ বাবু এমপি, জানেন না, কোনোদিন প্রশাসন চালাননি। প্রথম দিন এমএলএ হয়ে বলেছিলেন যে ববিদার কাছে শিখে নেব বিধানসভা। নিজের সল্টলেকের ওপর দিয়ে এসে কথা বলছেন, আবার উঠে চলে যাচ্ছেন। আরে সরকারের টাকা ওরম ভাবে হয় না। সরকারের টাকা যখন খরচা হয়, এই সরকার এসে 11 সালের পরে সবটাই ই গভর্নেন্স করে দিয়েছে। আমি কি টাকা পাচ্ছি আর কোথায় কোথায় খবর পাচ্ছি, আপনিও যদি পশ্চিমবঙ্গ সরকারের নেট খোলেন আপনার কাছেও সেই পরিসংখ্যান থাকবে। এটা লুকিয়ে লুকিয়ে হয় না যে স্বামীর কাছ থেকে স্ত্রী কিছুটা টাকা ঝেড়ে রেখে দিয়েছে শাড়ির ফাঁকে, সেখান দিয়ে খরচা করছে, এটা তা হয় না। এটা ওনাদের মেছো পলিটিক্সে হয়। পুরোটাই ট্রান্সপারেন্ট, তার কারণ পশ্চিমবঙ্গ সরকার পুরোটাই ই গভর্নেন্স করে দিয়েছেন, এবং তার উপরে ই গভর্নেন্স চেক করছেন কে? অডিটর জেনারেল। এখানে এজি বেঙ্গল চেক করছে। সুতরাং ওই ইউসি দেয়নি, ওইটা লুকিয়ে রেখে দিয়েছে, ওইখান দিয়ে টাকা নিয়ে নিয়েছে, এটা বাংলায় চলে না। গুজরাটে চলে কিনা আমি জানি না, বাংলা এটা চলে না, তার কারণ পুরোটাই ই গভর্নেন্স হয়ে রয়েছে। ডাইরেক্টলি টাকা দিন না, ডাইরেক্টলি দিন না 1 লক্ষ কোটি টাকা। ক্ষমতা আছে আপনাদের, কেন্দ্রীয় দল তো সার্টিফাই করেছে, ওই টাকাটা দিন। ক্ষমতা আছে। আপনি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় দল কোভিড দেখাতে, গুজরাট জেনারেল হসপিটালে পাঠাননি, বাংলায় পাঠিয়েছিলেন। বেলেঘাটা আইডিকে দেখে বলেছে এক্সেলেন্ট লিখে দিয়ে গেছেন ওনার যে ভিজিটার বুকে। যে দলটা পরে এসেছিল, যারা মানে টেকনিক্যাল দল যারা এসেছিল, প্রথমে তো অ্যাডমিনিস্ট্রেশনে এসেছিল, এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট লিখে তবে গেছে। তাদের সাথে আমারও মিটিং হয়েছে, তাদের বসিয়ে আমি কর্পোরেশনে কিভাবে করছি সেটা পুরোটা দেখিয়েছি তাদের, এবং বেলেঘাটা আইডি থেকে লিখেছিলেন এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট। তারপরেও আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে লজ্জা লাগে না। কি নিয়ে এলেন? আরে মমতা ব্যানার্জি কেন কোভিড শ্রমিক স্পেশালকে কেন কোভিড স্পেশাল বলল?
লজ্জা লাগে না? যখন হাততালি দিচ্ছিলেন সেই সময় ঘন্টা বাজাচ্ছিলেন, থালা বাজাচ্ছিলেন, সেই সময় কেন শ্রমিকদের কথা চিন্তা করলেন না যে এদের বাড়ি ফিরতে হবে? ফেজ ওয়াইজ লকডাউন যেরকম তুলছেন সেরকম ফেজ ওয়াইজ লকডাউন করলেন না কেন? 7 দিন সময় দিলাম, এতগুলো ট্রেন দিলাম, সবাই যে যার বাড়ি ফিরে যাও না। দিল্লির বাস স্ট্যান্ডে কোভিড ছড়ানো হলো, ইউপিতে শ্রমিকদের ওপরে কুকুর ছাগলের মতন সোডিয়াম হাইপোক্লোরাইড, যেটা মানুষের শরীরে দিতে নেই, সেটা ছড়ানো হলো। বম্বেতে তছনছ করে দিয়ে ধারাবৃত্তিকে সব কোভিড পেশেন্ট শুধু সবাই এসে স্টেশনে ভিড় করে কোভিডটা ছড়িয়ে দেওয়া হলো। সুরাটে লাঠি মেরে, শ্রমিকদের ওপরে লাঠি মেরে টিয়ার গ্যাস মারা হলো। মা মারা গেল, শিশু কেঁদে রয়েছে, তাকে নেবার কেউ নেই, শাহরুখ খান আশ্রয় দিয়েছে, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা শ্রমিক প্রেম, শ্রমিকের জন্য পীযূষ গোয়েল সাহেব আপনার দুঃখ লাগে, তাহলে আপনি কোভিডটাকে ছড়াতে দিতেন না। আগেই রেল মিনিস্টার বলতেন মোদী সাহেব 4 দিন দাঁড়িয়ে যান, আমি রেলের ব্যবস্থা করে আগে শ্রমিকদের ছড়াই। শ্রমিকগুলোকে কুকুর বেড়ালের মতন রাখলেন, তাদের সবাইকে আক্রান্ত করে দিলেন। তারপর বললেন যাও বাংলায়, উহান অফ ইন্ডিয়া বলেছি, উহান অফ ইন্ডিয়া বানাও। দিল্লির থেকে কোভিড, মহারাষ্ট্র থেকে কোভিড, গুজরাট থেকে কোভিড, চারিদিকে কোভিড নিয়ে যাও গে, এবার তোমরা ছড়িয়ে দাও। অর্থাৎ বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা ভুল নয়, এটা ষড়যন্ত্র। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাকে নিচু দেখানোর জন্য ষড়যন্ত্র। এর জবাব বিজেপিকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে সামনে নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকটা কোভিড হসপিটালে যেখানে দরকার দৌড়ে গেছেন, নিজের জীবনকে পরোয়া না করে মানুষের স্বার্থে দাঁড়িয়ে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং করে দেখিয়েছেন। রেশনের সমস্যা শুনেছেন, রেশন দোকানে দৌড়েছেন। কিন্তু আমি চ্যালেঞ্জ নিচ্ছি, একটু আগে বক্সিদাকে বলছিলাম, একটা লোক নেই যে পশ্চিমবঙ্গের খাদ্য চেয়েছে, খাদ্য পায়নি। একটা লোক নেই। প্রেসের সামনে সাজিয়ে বলা যায়, মাগো আমি খেতে পাচ্ছি না, আমাকে গুলি করে দাও, আমাকে খাবার দিও না, গুলি করে দাও। সেই আবার বলছে কি, সে বলছে না আমি পেয়েছি। বিজেপি অ্যাক্টিং করতে বলেছিল, আমি তো যাত্রা পার্টির লোক, অ্যাক্টিং করছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে যাত্রা করছে কারা? বিজেপি যাত্রা করছে। পশ্চিমবঙ্গ মানুষকে নিয়ে যাত্রা করছে। একটা লোক অনাহারে মারা যায়নি, একটা লোক নয়। যারা শ্রমিক, আমি নিজে গেছি বোরো 7-এ, ওই আমাদের বানতলায় যে লেদার ইন্ডাস্ট্রি, ওখানে প্রচুর বাইরের শ্রমিক রয়েছে, আমি নিজে সেখানে গেছি। প্রত্যেকে বলছেন স্যার আমি জিআরের চাল পেয়েছি, আরাম করে রয়েছি, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা আমাদের ওখানকার কাউন্সিলররা খাবার ব্যবস্থা করেছেন। যতদিন তারা নিজেরা রান্না করেননি, ফ্যাক্টরিগুলো অনেকদিন বন্ধ ছিল, সেখানে খাবারের ব্যবস্থা করে খাবার দিয়েছেন। তারপরে তারা রান্নার নিজেরা ব্যবস্থা করেছে, চাল ডাল সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রত্যেকটা বাড়িতে পৌঁছেছে। আজকে স্পেশাল রেশন কুপন তাদের বাড়িতে পৌঁছেছে। সেইখানে শুধু সমালোচনা, সেখানে শুধু সমালোচনা। পশ্চিমবঙ্গে খারাপ। আরে পশ্চিমবঙ্গে খারাপ নয়, আপনার নিজের গুজরাট খারাপ, মধ্যপ্রদেশ খারাপ। কেন কেন গুজরাটে হলো? কেন আগের থেকে লকডাউন করলেন না? ট্রাম্পকে নিয়ে এসে গ্যালারি শো করার কথা ছিল, তাই আজকে আহমেদাবাদ 3 নম্বরে চলে গেছে। গ্যালারি শোয়ের দরকার ছিল। কেন গভর্নমেন্ট ফেলে দেওয়ার জন্য কেন ষড়যন্ত্র হলো? তা কেন তখন কেন হলো না লকডাউন? তখন লকডাউন করলেন না কেন?
মধ্যপ্রদেশে দখলদারি, গভর্নমেন্ট ফেলে দিয়ে গভর্নমেন্টের দখলদার নেবেন। অত্যন্ত খারাপ দিন আসছে, অত্যন্ত খারাপ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, বাংলার মানুষ আছে। এবার মমতা থাকবে না। কি যেন ডায়লগটা দিয়েছে, और नहीं মমতা না, হ্যাঁ, আর নয় মমতা। মমতা কে? কে মমতা? আজকে মমতা কিসের প্রতীক? আমরা যারা বাংলার মানুষ, ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, ও একটা মমতা, এ একটা মমতা, ওই ওখানে টুপি পরে রয়েছে, ও একটা মমতা। এরা সবাই আজকে মমতা। সাধারণ ঘরের বাংলার মেয়ে প্রত্যেকে মমতা। অর্থাৎ বাংলার থেকে এই বাংলার মানুষকে তাড়িয়ে দাও। দিল্লি গুজরাট থেকে এসে দখলদারি নেবে। বাংলার যে ছেলেরা, আমরা যারা বাংলার ছেলে, আমরা নপুংসক হয়ে চুরি পড়ে থাকবো। মমতা চলে যাবে, মমতারা চলে যাবে, এখানে এসে গুজরাট থেকে হবে আর একটা গুজরাট জেনারেল হসপিটাল, এই পিজি হাসপাতাল তৈরি হবে, মেডিকেল কলেজ তৈরি হবে। বাংলার মানুষ বলছে না, না, মমতা আছে, মমতা থাকবে, বাংলা এগিয়ে যাবে, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। তাই মমতা এগিয়ে চলো, আমরা বাংলার মানুষ তোমার সাথে আছি। থ্যাংক ইউ। বাম আর রাম এখন এক হয়ে গেছে। এর আগেও আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছে। আমার কোর্টেই দেখা হবে, কোর্টে তার জবাব দেব। আমরাও রোস্টারের কথা বলেছি, আমরাও হাজিরা, কিন্তু রোস্টারে। তার কারণ আমার কনজারভেন্সি কর্মীকে যদি আমি 70% করি, কলকাতা পরিষ্কার হবে না। হেলথের কর্মীকে যদি 70% করি, কলকাতা মানুষ বাঁচবে না। তাই আমাদের দায়িত্ব আছে, আগে আমরা মানুষকে পরিষেবা দেব এবং সেই কাজটা করছি। অ্যাটেন্ডেন্স হবে, রোস্টার হিসেবে হবে। সেটা এই কেসটা আমি জানি না, আমার কাছে আসলে দেখব। এখন পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সামলেছেন, সূর্যবাবুর দলেরা যখন এর 50% হয়নি, কলকাতায় 7 দিন জল জমেছিল, সুন্দরবনে তছনছ হয়ে গেছিল, সাগরদ্বীপ তছনছ হয়ে গেছিল। বিরোধী নেত্রী হিসেবে দৌড়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ছিলাম সেই সময়, মানুষের সাফারিং দেখেছিলাম। আজকে উনি করতে পারেননি। এখন যখন মিটিংয়ে এসছেন, তখন এই কথাগুলো বলছেন। আমরা সহমতের বেসিসে, গণতন্ত্রের বেসিসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই চলবে। বিরোধী দল নিশ্চিতভাবে বলতে পারেন অনেক কিছু, কিন্তু সুব্রত বক্সী নিজেও ছিলেন। মিটিংয়ে ছিলাম, সেদিনকার সূর্যকান্ত মিশ্রকে আলাদা প্রাধান্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সাজেশন শুনেছিল। আজ পর্যন্ত, এই সময় পর্যন্ত একটা সাজেশনের বাইরেও করেনি। দুর্ভাগ্য যে সাজেশন তিনি দিয়েছিলেন তাকে ভঙ্গন করেছেন তিনি। তার কারণ সময় সময় আন্দোলনের নাম করে টিভিতে ক্যামেরায় ছবি দেখাবেন বলে বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্সকেও তাকে ফেলে দিয়ে সার্বিকভাবে আপনারা দেখেছেন নানা রকম অনুষ্ঠানে তারা গিয়ে হাজিরা হয়েছে। কাজেই মানা হয়নি, কথাটা সম্পূর্ণ ভুল। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে বাম রামের সাথে মিশে যাওয়ার পরে যে কথাটা ববি বলল, তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি বদলেছে।
স্বাভাবিকভাবে তাদের সবসময় মনে হচ্ছে কিছু বলতে না পারলে বোধহয় সংবাদ মাধ্যম থেকে দূরে চলে যাচ্ছে। তার কারণ ফিজিক্যালি তাদের কোথাও বাংলা জুড়ে কোনো কাজকর্ম নেই। এতে গেলে শুরুর কথা আনলক ফেজ 1 আসার পর আমরা যে ছবিটা দেখছি ওইটা নিয়ে আজকে সুব্রত বলেছেন এই যে বাসে ট্রামে যা অবস্থা, বাসে অটোয় লোক নাজেহাল হচ্ছে, পরিষেবা পরিকাঠামো ঠিক নেই না করে বাস করে দেওয়া হয়েছে, সমালোচনা করছে। কি বলবেন? আমি সমালোচনা তো করবেই, কিন্তু প্রসঙ্গগুলো বলি। 29শে মে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মকানুনের কথা বললেন, প্রেস কনফারেন্স করে নিয়মকানুনের কথা বললেন। সেদিনকার বললেন তিনি মন্দির খুলবে, 6 জন থেকে 7 জন জমায়েত হবে, ধর্মস্থানগুলো খুলবে, জমায়েত হবে। দিলীপবাবু থেকে শুরু করে সূর্যবাবুরা প্রথম দিনই বিভিন্ন জায়গায় ধর্মের নাম করে কিন্তু 1 তারিখ যখন প্রধানমন্ত্রী একই কথা বললেন তখন তারা উদাও হয়ে গেল। আমার দুর্ভাগ্য যে বাংলায় দাঁড়িয়ে যারা সাংবাদিকতা করেন তারা এই প্রশ্নটা দিলীপবাবুকে করলেন না, যে আমি দুদিন আগে যা সমালোচনা করেছেন আজকে কেন্দ্রীয় সরকার। কাজে আমরা বলি, শুনুন একটা কথায় আমরা বলি রাজনৈতিক দলের কর্মী হিসেবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এটা তো প্রবাদ বাক্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবে ভারতবর্ষের মানুষ 48 ঘন্টা পরে তাই ভাবে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছিল বাসে ট্রামে যে কথাগুলো আসছে, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 20 জনের কথা বলেছিলেন, 20 জনের কথা বলেছিলেন। 20 জন দিয়ে মানুষের হচ্ছে না, লাখে লাখে মানুষ বেরিয়ে পড়লো। সবাই নাকি কাজ আছে, আমার বলার দরকার নেই কার কাজ আছে, টিভিতে চেহারা দেখলেই বোঝা যায় কে কী কাজে ঘুরছে। সবাই যদি মনে করেন আপনি শৃঙ্খলা ভাঙবেন অথবা আপনি বাড়িতে আটকে থেকে দম বন্ধ হয়ে গেছে তার জন্য বাসে উঠতে হবে, সেটা আপনার ব্যাপার। কিন্তু যে কায়দায় যতটা পেরেছে তিনি চেষ্টা করেছেন পরবর্তী পর্যায়ে মানুষের চাহিদা বুঝে তিনি বলেছেন যে একটা সিটে একজন বসুক। সেই অবস্থাকে বিশৃঙ্খলভাবে যারা ভাঙছে তাদের কোনো কথা সূর্যবাবুরা বলছে না। আশ্চর্যজনকভাবে যে ভাঙছে, আমি যদি আপনাকে দেখি ওই সাংবাদিক যে আমাদের সামনে ছিল, বন্ধু সাংবাদিক, মুখোশটা পড়েনি, মানে মাস্কটা পড়েনি, আমি বললাম মাস্কটা পড়ে, তিনি তাদের বলছেন না যে আপনারা এভাবে ভঙ্গ করবেন না। খালি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে বাংলার মাটিতে যারা টিকে থাকতে চাইছে আমরা তাদের আহ্বান করছি প্রচেষ্টা চালিয়ে যান। নিশ্চিত মানুষের হাতে ভাগ্য নির্ধারণ হবে। বাংলার কোনো শক্তি নেই, মানুষ যেভাবে সংঘবদ্ধ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো আঘাত আনে। কোভিড কেসের দিকে রাজ্য এখন অনেকটা নিচে, কিন্তু গত 3-4 দিনের নিষেধাজ্ঞা রেকর্ড সংক্রমণ হয়েছে। তার কারণ হচ্ছে রাজ্যপালও বলছে না উদ্বেগজনক। না, রাজ্যপাল কি বলছেন আমি তার মধ্যে কন্ট্রোভার্সিয়ালি যাচ্ছি না। আমার উদ্বেগজনক, সবাই আমারও মনে হচ্ছে উদ্বেগজনক। তার কারণ একদিকে যেমন বিভিন্ন শ্রমিকরা ফিরছেন, আর একদিকে দেখবেন টেস্টের সংখ্যা কোথায় পৌঁছে যাচ্ছে। কাল যদি প্রত্যেকটি মানুষের, আজকে আমরা যারা এখানে বসে আছি তার মধ্যে উপসর্গহীন কোনো লোক সেই রোগে আক্রান্ত কিনা আমরা কেউ জানি না, কিন্তু যত টেস্ট হচ্ছে, যে জায়গায় টেস্টের মাত্রা পৌঁছে দিয়েছে, আপনি যে কথাটাও বললো আজকে গুজরাটে তার সংখ্যা নেমে গেছে, টেস্টের সংখ্যা নামিয়ে দিয়েছে 2500 পৌনে 3000। আজকে বাংলা ক্রমশ প্রতিদিন 10টা হলেও বাড়তে চলেছে। আরও সেন্টার চেয়েছে, কালকে আপনারা দেখেছেন সুরক্ষাকে এন্ডোর্স করেছে। যত সেন্টার বাড়বে আমরা 12, 14, 15,000 আমরা করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে ল্যাবরেটরির ক্ষেত্রে গড়িমসি, সব জায়গায় দেবো না গড়িমসি, 1-2 করে ছাড়ছে। এটা বুঝতে পারছেন বাংলার উপর সমস্ত চাপ চলছে। সমস্ত চাপকে অতিক্রান্ত করে বাংলার মানুষের সাথে আমরা সংঘবদ্ধ অবস্থায় আছি বলে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে।